এই যে এই মহারাজের এই রকম হাসি হাসি মুখ দেখেও শান্তি। আজ আর কোনো দুশ্চিন্তা নেই, কোনো উৎকণ্ঠা নেই। ধীরে মন্ত্রী মশাই, ধীরে, না হলে যে নেই নেই করতে করতে নিজেই খেই হারিয়ে ফেলবেন। না না, এবারে আর হারিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। এবারে তো হারাবো আমি। কাকে হারানোর কথা বলছেন মহারাজ? নবাব বাহাদুরকে পুরো চুপ করিয়ে দেব। মানে বলছিলাম কি, আর একবার ভেবে চিনতে দেখলে হতো না? যা ভাবা সব ভাবা হয়ে গেছে মন্ত্রী। আগের বার নবাব সবাইকে মুর্শিদাবাদে ডেকে নিয়ে গিয়ে বেইজ্জত করেছিলেন। এবার তার মধুর প্রতিশোধ নেব আমি। সে না হয় নেবেন, কিন্তু তার জন্য যে নবাবকে কৃষ্ণনগরে আসতে হবে, সে ব্যবস্থা করা যাবে তো মহারাজ? করা যাবে মানে করে ফেলেছি। গঙ্গার ধারে যে নতুন অতিথি নিবাস বানিয়েছি, সেটার উদ্বোধনেই নবাবকে আমন্ত্রণ জানাচ্ছি আমি। তবে আমি বলি কি, ব্যাপারটা অনেকটা ওই খাল কেটে কুমির ডাকার মতো হচ্ছে নাকি মহারাজ? কুমির হোক আর জলহস্তি হোক, নবাবকে নিমন্ত্রণ করব বলে ভেবে ফেলেছি, আর নিমন্ত্রণ করছিও। কিন্তু আমি তো মহারাজ। থাক থাক গোপাল, থাক। আমি বলে আর মহারাজকে বিরক্ত করতে হবে না। আর তোমার যদি নবাবের কৃষ্ণনগরে আসা নিয়ে আপত্তি থাকে, তবে তোমাকেই না হয় এই কদিন রাজসভায় আসতে হবে না। যেমন বলবেন মহারাজ। হয়েছে, এবার গোপাল একেবারে জব্দ হয়েছে। তবে বলছিলাম কি মহারাজ, নবাব যেমন খুঁতখুঁতে, তাতে নবাবের আপ্যায়নটা। সেসব নিয়ে ভাবতে হবে না। নবাবের আপ্যায়নের ব্যাপারটা আমি সামলাবো। আর এই তালে যতটা যা হাতানো যায় হাতাবো। কি হলো বলো তো? আজ যেন একটু তাড়াতাড়ি রাজসভা থেকে ফিরে এলে। এখন কয়েকদিনের ছুটি, তাই ভাবছি নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোবো। ছুটি? তাও আবার কয়েকদিনের? নির্ঘাত নির্ঘাত মহারাজ দাঁড়িয়ে দিয়েছেন, তাই শ্বশুর করে তুমি বাড়ি ফিরে এসেছো। না না, ব্যাপারটা ঠিক তা নয়, বুঝলে। তবে মহারাজ হয়তো ভুল বুঝেছেন আমাকে, আর মহারাজ যখন নিজের ভুল বুঝবেন তখন নিজেই কাছে ডেকে নেবেন। সেই আশাতে থাকো তুমি। শুধু আমি কেন গিন্নি, মহারাজও তো আশা করেই বসে আছেন। তবে তোমার অসুবিধেটা কোথায়? অসুবিধে আমার কেন হতে যাবে গিন্নি? অসুবিধে তো হবে মহারাজের। খাচ্ছিলেন মহারাজ বেশ পায়ের উপর পা তুলে, কাল হলো নবাবকে ঘটা করে ডেকে এনে। আবার কি নতুন ফরমান নিয়ে বসে আছেন জাহাপানা? ফরমান নয় উজির, ফরমান নয়। আমাকে কৃষ্ণনগরে যাওয়ার জন্য আমন্ত্রণ করেছে কৃষ্ণচন্দ্র। হ্যাঁ, বলেন কি? মনটা নিজে থেকে কেমন নিচে নিচে উঠছে, বুঝলে, নিচে নিচে উঠছে। কেন জাহাপানা? আরে এটা বুঝছো না? এবার যে কৃষ্ণচন্দ্রের নিজের ডেরায় গিয়ে তাকে নাকানি চৌপানি খাওয়াবো। আপনি যতই ও করেঙ্গে ভাবুন, আপনার কপালে কি আছে সেটা তো গোপাল ঠিক করবে। সময় আসুক। আবার তুমি আমার সামনে দাঁড়িয়ে বিড়বিড় করছো। শোনো, যেমন যা বলছি চটপট ব্যবস্থা করো দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন জাহাপানা, কি করতে হবে বলুন। বেশ, তবে তাই হবে। আপনি যেমন বলবেন জাহাপানা। আপনার হাতে ওটা কি মহারাজ? আবার কোনো নিমন্ত্রণ পত্র এলো নাকি? পত্র নয়, পত্রের উত্তর এলো। আসছেন, নবাব আসছেন। এবার তো তাহলে আমাদেরও তৈরি হতে হবে। হ্যাঁ হ্যাঁ, নবাবকে অভ্যর্থনা জানাবার জন্য কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে সেটা একবার আলোচনা করে নেওয়া দরকার। তা কেমন কি আয়োজন করলে মন্ত্রী তুমি? এই খাবারের আয়োজন সেরে ফেলেছি মহারাজ। শরবত আর মরশুমি ফল তো থাকছেই, তার সঙ্গে সরপুরিয়া থেকে শুরু করে মোহনভোগ, মিষ্টির হরেক রকম। তারপরে তো গঙ্গার ইলিশ, কচি পাঁঠার ঝোল। ওহ, করেছ কি মন্ত্রী? আমার তো শুনেই জিভে জল চলে আসছে। আমিও তৈরি মহারাজ, মানে কামান তৈরি করে রেখেছি। নবাব এলেই গোলা ছুঁড়ে অভ্যর্থনা জানাবো। না না থাক, ওটা আবার বাড়াবাড়ি হয়ে যাবে। মশা মারতে আর কামান দাগতে হবে না তোমার। যথার্থ বলেছেন মহারাজ। তবে রাজকবিকে যে বিশেষ একটা দায়িত্ব নিতে হবে এবার। উমা, সেটা আবার কি? শোনো,
নবাবকে নিয়ে মিঠে করা, মানে একেবারে টক ঝাল মিষ্টি করে একখানা কবিতা রচনা করে ফেলো তো দেখি, যেটা তুমি নবাবের সামনে পাঠ করবে। টক ঝাল মিষ্টি শুধু রান্না। যাও যাও যাও, আর কথা বাড়িও না। নাও নাও, সবাই তৈরি হয়ে নাও চটপট, হাতে আর সময় নেই বিশেষ। এই তো আমি এসে গেছি কৃষ্ণচন্দ্র। আমার কি সৌভাগ্য জাহাপনা, আসুন আসুন। আমরা তো আপনার অপেক্ষাতেই সেই কখন থেকে হাঁ করে বসে আছি। এবার হাঁটা বন্ধ করে ফেলো, না হলে যে কানামাছি মুখের মধ্যে ঢুকে একেবারে ভোঁ ভোঁ করে দেবে। এই তো নবাব এসেই শুরু করে দিয়েছেন। আমি তবে কিছু বলি? নবাব বাহাদুর এলেন মোদের ঘরে, কে জানে কি খরা পড়বে এসে আমাদের ঘরে। মারে বাবারে, বলে যতই করি হাসফাস তবু বলি সাবাস নবাব বাহাদুর সাবাস। এটা তুমি আমার প্রশংসা করলে নাকি নিন্দা? যেমন ভাবে নেবেন জাহাপনা, সবই আপনার বন্দনা। ওহ, মোক্ষম বলেছ কবি, নবাবকে প্রথমেই একেবারে চমকে দিয়েছ। বেশ বেশ বেশ, কই উজির, সবার যে হাত খালি, দাও দাও দাও, সবার হাত ভরে দাও। হ্যাঁ হ্যাঁ জাহাপনা, এই তো আমি সব সাজিয়েই এনেছি। এই যে সবাই একটু করে মিষ্টি মুখ করে নিন। এইসবের আবার কি দরকার ছিল? দরকার তো ছিলই, এতদিন পরে এলাম, খালি হাতে তো আর আসা যায় না। আহা আহা, কি উত্তম চিন্তা! না না, আমি সর্বপ্রথম এই মিষ্টান্ন গ্রহণ করব। একই এই সরু মুখ দিয়ে খালি হাত পাত্রের ভেতরে ঢুকলেও মিষ্টি হাত নিয়ে হাত ফুটো করলেই আর হাত বের করা যাচ্ছে না রে। বেশ কিছুক্ষণ কসরত করার পরেও তো মিষ্টি হাত থেকে আর মুখে এলো না, না খেয়েই হাত বের করে নিতে হচ্ছে। মুখের সামনে খাবার, তবু তোমরা খেতে পাচ্ছ না? হ্যাঁ, এ কি কৃষ্ণচন্দ্র, এ কি অবস্থা? এই মরেছে, নবাব যে ভালো খেলা দেখাতে শুরু করেছেন। ওহ, এখন মনে হচ্ছে গোপাল থাকলে এর একটা পাল্টা জবাব ঠিক দিতে পারতো। সবাইকে তো দেখছি, কই গোপালকে তো দেখতে পাচ্ছি না। আপনি আসছেন শুনে গোপাল গা ঢাকা দিয়েছে নবাব বাহাদুর। সবাইকে ছেড়ে গোপালের খোঁজ করছেন কেন জাহাপানা? আসলে গোপালকে নিয়ে তামাশা না করলে যে আমার মনের আশা মেটে না উজির, কি করি বলো? ও গোপাল দাদু, তুমি এখানে বসে আছো? ওদিকে যে দারুণ ব্যাপার হচ্ছে। কোথাকার কোন ব্যাপারের কথা বলছিস বলতো তোরা? মুর্শিদাবাদের নবাব কৃষ্ণনগরে চলে এসেছেন, মানে একেবারে হই হই কাণ্ড, রই রই ব্যাপার। আর ওদিকে গঙ্গার পাশের অতিথি নিবাসও বেশ সুন্দর করে সাজানো হয়েছে। তুমি যাবে না গোপাল দাদু? গেলে ভালো, না গেলে আরো ভালো। আমি বলি কি, তুমি মহারাজকে যদি সত্যি ভালোবাসো, তবে মহারাজ কখন বিপদে পড়বে আর তোমাকে ডেকে পাঠাবে, তার জন্য অপেক্ষা না করে নিজেই গিয়ে মহারাজের পাশে দাঁড়াও। হ্যাঁ, এইটা কিন্তু দিদা একদম ঠিক কথা বলেছে দাদু, তোমাকে মহারাজের পাশে দাঁড়াতেই হবে। তুমি পাশে না থাকলে মহারাজের যে ফাঁকা ফাঁকা লাগবে। তোরা সবাই মিলে এইভাবে বললে আমাকেও যে অন্যরকম কিছু ভাবতেই হয় এবার। না, গিয়ে দেখি তাহলে নবাবের খাতির যত্নের কোনো ত্রুটি হচ্ছে কিনা। এইবার একটু কিছু খেয়ে নিন নবাব বাহাদুর। এতটা পথ এসেছেন, খিদে পেয়েছে নিশ্চয়ই। আমি কিন্তু আজ নিজে দাঁড়িয়ে থেকে খাওয়াবো আপনাকে, কোনোটাতেই আর না শুনবো না। হ্যাঁ,
খাওয়ার পরে একটু বিশ্রাম নিয়ে তারপর ফলাহার। ওহ, পরিকল্পনা তো সব সাজিয়েই ফেলেছো দেখছি। কোথাও কোনো ফাঁক নেই, মন্ত্রী মশাইয়ের কাজ আছে বলতে হবে। এই আর কি, এই যে এই সব আয়োজন সেসব তো আমিই করেছি। মন্ত্রী মনে হচ্ছে বড্ড বাড়াবাড়ি করছে। এইসব আবার কি? এগুলো কি আমার পছন্দের খাবার? আমার তো এখন খেতে ইচ্ছে করছে জল ঢালা পান্তা ভাত আর শুকনো লঙ্কা পেঁয়াজ তেল দিয়ে মাখা আলু ভাতে, তারপর শরতলা দুধে পাতা টক দই, আর শেষে বিট নুনে জড়ানো কাঁচা আমলকি। কই এসব আনো দেখি। হ্যাঁ, সে কি, এই মরেছে, এরকম তো আগে কখনো শুনিনি। তাহলে সবাইকে জানিয়ে দাও নবাব কৃষ্ণনগরে এসে কিছুই খায়নি। ও, কিচ্ছু খাবেন না জাহাপনা, কিন্তু আপনি না খেয়ে থাকলে যে রাজ্যের অকল্যাণ হবে। হলে হবে, কি আর করা যাবে। করা তো অনেক কিছুই যায়, তবে আপাতত আগামীকালের খাবারের থালাটা একবার দেখে নিই জাহাপানা। দেখুন তো এটা আপনার মনের মতন হয়েছে কিনা। ও গোপাল, তুমি তাহলে এলে শেষ পর্যন্ত, কিন্তু এটা আবার কি ধরনের রসিকতা? তাই তো, থালা তো ফাঁকা। রসিকতা কেন হতে যাবে জাহাপানা? কাল শুক্লা চতুর্দশী আর নতুন গৃহের উদ্বোধন, তাই ওই দিনে উপবাস করাই আমাদের রীতি। মহারাজ নিজেও কিছু খাবেন না আর কাউকে কিছু খাওয়াবেনও না, শুধু এই সামান্যই ফল আর শরবত ছাড়া। বল কি উপবাস? তাহলে তো সর্বনাশ। না 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 না, তাহলে না হয় যে আয়োজন করা হয়েছে সেটাই খেয়ে নি আজকের মতন। যাক, নবাব তাহলে মুখে কিছু তুললেন। নবাব খাবেন না মানে? উনি যদি বুনো ওল হন, আমিও তবে বাঘাতে তুল। ভাগ্যিস তুমি ঠিক সময় এলে, তাই তো নবাবের খাওয়ার ঝামেলাটা মিটলো। ঝামেলার এখন কি দেখেছেন মহারাজ? এখনো তো আসল ঝামেলাই বাকি আছে। তুমি আবার মহারাজকে মিছিমিছি ভয় দেখাচ্ছ। না না, গোপাল যখন বলছে তখন ব্যাপারটা আর উড়িয়ে দেওয়া যাবে না। এবার বেশ সতর্ক থাকতে হবে। তাহলে এই তোমার সেই অতিথি নিবাস, এর জন্যই এমন উন্মাদনা? হ্যাঁ, আচ্ছা। বাইরে থেকে আর কি দেখলেন নবাব বাহাদুর, ঘরের ভিতর ঢুকে দেখুন। ওরখানা খাসা বানিয়েছে বটে, তবে বেমালুম চিপে যেতে হবে। এই ঘর দেখে আমার তো চোখ কপালে উঠে যাচ্ছে জাহাপানা। করো, চুপ করো, আহাম্মকের মতন চেঁচামেচি করো না। জুৎসই একখানা ফন্দি আঁটতে হবে এবার, যাতে যাতে কৃষ্ণচন্দ্রের থোঁতা মুখ ভোঁতা হয়ে যায়। কি হলো জাহাপানা? সব দেখে আপনার কি বাক্যি বন্ধ হয়ে গেল? হ্যাঁ, উফ, তোমাকে সেই খোঁচাতেই হবে গোপাল। নবাব ফোঁস করলে সামলাতে পারবে তো? সবই ঠিক আছে, তবে ঘরটা যেন কেমন ফাঁকা ফাঁকা লাগছে। হ্যাঁ, ফাঁকা লাগছে। না না, ইতিমধ্যেই তুমি অনেক অর্থ ব্যয় করেছো, তাই ঘর ভরার ব্যবস্থা তোমার সভাসদরাই করবে, তাও তাও আমার খরচে। এটা আবার জাহাপানার কেমন খেয়াল? আমাকে তবে 100 মোহর দিয়ে চোখ বন্ধ করে বসে থাকুন জাহাপনা। হবে না হবে না, সবাইকে একটা করে মোহর দেবো আমি, সেটা খরচ করেই ঘর ভরতে হবে, আর তাও আজ সন্ধ্যের মধ্যে। সে না হয় হলো, তবে ঘর ভরে দিতে পারলে কি উপঢৌকন দেবেন জাহাপানা? বলছি তো, সবটাই বলছি। যদি কেউ সত্যি ঘর ভরতে পারে তবে আমি তাকে 100 সোনার মোহর দেবো, আর না ভরতে পারলে কৃষ্ণচন্দ্র তোমাকে আমি 1000 স্বর্ণ মোহর দণ্ড দেবো। এবারই দেখবে কার কেমন কেরামতি। এই নাও ভাই। এই একটা মোহর দিয়ে কাপড় কিনতে এসেছেন, এতে আর কত কি হবে? হ্যাঁ, যাই হোক, কাপড় দিয়ে ভরে দেব ঘর। এক মোহরে এর থেকে বেশি কিছু হবে না। ওমা,
এতে যে ঘর ভরবে না। কি করি এবার? কি দেবো বলুন সেনাপতি মশাই? এই যে এই এক মোহর দিয়ে ওই ঘর ভরানোর সমস্ত আসবাব দিতে হবে। নিয়ে এসো দেখি কি কি আছে। এই যে এই চৌকির থেকে বেশি কিছু হবে না। এটা দিয়ে কি হবে? এতে ঘর ভরবে? সে আমি কি জানি, এই এক মোহরে এর থেকে বেশি আর কি হবে? সেই কখন থেকে বটা ঘটাকে এক মোহর দিয়ে পাঠিয়েছি, কিন্তু তাদের তো আর পাত্তাই নেই। এসে গেছি মন্ত্রী মশাই, এসে গেছি। একেবারে গাড়ি বোঝাই করে খড় নিয়ে চলে এসেছি। হ্যাঁ, দরদাম করে যা এনেছি তাতে ঘর ভরেও বেশি হবে, দেখবেন। আমার কি কম বুদ্ধি নাকি? ভেবে ভেবে এমন একটা জিনিস আনিয়েছি যে নবাব থ হয়ে যাবে একেবারে। ওই আনন্দেই থাকো তুমি। এই কটা ঘর দিয়ে ঘরই ছাওয়া যাবে না, আর তুমি কিনা ঘর ভরে দেবে বলছো। এই রে, এই বাবা, তাহলে এখন কি করি? গোপাল নির্ঘাত এবারেও তোমাকে টেক্কা দেবে। গোপালের বুদ্ধি? হ্যাঁ হ্যাঁ, ব্যাস 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 ব্যাস, আর কিছু বলতে হবে না মন্ত্রী মশাই। একটু অপেক্ষা করুন, একেবারে টাটকা খবর এনে দিচ্ছি। তুমি কি গো? সবাই তো শুনছি মহারাজের ঘর ভরানোর জন্য সব রকম চেষ্টা করছে, শুধু তুমি চুপ করে বসে আছো। এই কথাটা তোরা বুঝতে পারছিস, কিন্তু তোদের দাদুর মাথায় আর ঢুকছে না। হ্যাঁ, না গো দিদা, দাদুর মাথায় নিশ্চয়ই আরো ভালো কিছু পরিকল্পনা আছে। আর তাই তোদের দাদু আরেক বাটি চাল ভাজা খাবে বলছে। বলি নবাবের সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবে শুনি? এই ওটো, এক্ষুনি ওটো বলছে। ওরে ন্যাপলা, ওরে গুলটে, কই একটু তুলো আর সর্ষের তেলের ব্যবস্থা কর দেখি, বাকিটা না হয় আমি দেখছি। ঢের ঢের লোক দেখেছি, এরকম দেখিনি। এখন কানে তুলো গুঁজে নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোনো তোড়জোড় করছে। তুমি তাহলে আমাকে বুঝলে গিন্নি, আসলে আমার ঘর আলো করে থাকো কিনা তুমি। কিরে কিরে বটা ঘটা, কই কিছু খবর নিয়ে আসতে পারলি? এসেছি তো মন্ত্রী মশাই। আরে খবরটা কি সেটা বলবি তো। গোপাল দাদা তুলো আর সর্ষের তেল জোগাড় করার কথা বলছিল। আর গিন্নিমা রেগে যেতে বললো, গিন্নিমা নাকি ওই ঘর আলো করে থাকে, তাই সবটাই বোঝে। দাঁড়া 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 দাঁড়া, তুলো তেল আলো সব কটাকে জোড়া লাগালে যা হয় তা হলো, এই হয়ে গেছে হয়ে গেছে, ঘর ভরার ফিকির জানা হয়ে গেছে। ও চল নবাব বাহাদুরকে চমকে দিয়ে গিয়ে। ওই সবাই হাজির হয়েছে নাকি বাকি আছে কেউ? আমি ঘর ভরার জন্য কাপড় এনেছি, এই দিয়ে ঘর ভরে কিনা দেখি। আমার এই চৌকি দিয়েই না হয় এই ঘর ভরানোর চেষ্টা করি। আমার মুহূর্তটা যে কোথায় হারিয়ে গেল, কিছুতেই খুঁজে পাচ্ছি না। এর কি যে করি? কাউকে কিচ্ছু করতে হবে না, তোমাদের বুদ্ধির বহর দেখে আমি যা বোঝার বুঝে গেছি। সত্যি তো, এসব কি? এই দিয়ে ঘর ভরা যায় নাকি? ঘর যে কি দিয়ে ভরা যায় সেটা তো আমি জানি। তাই নাকি? কি জানো দেখি? শুধু কথায় নয়, কাজে করে দেখাই তাহলে। এই দেখুন, পুরো ঘরটাই তো ভরে গেল। আরে বাহ, এই তো কেমন আলো দিয়ে সারা ঘর ভরে দিল মন্ত্রী। হ্যাঁ, তাই তো দেখছি। তাহলে তো পুরস্কারের 100 মোহর মন্ত্রীকেই দিতে হবে। না মন্ত্রী মশাই দেখালেন বটে। একেই বলে বুদ্ধিঞ্জস্য বলং তস্য। ব্যাপার কি মহারাজ? মনে হচ্ছে ভীষণ একখানা কাণ্ড ঘটে গেছে। ঘটছেই তো, এই দেখো মন্ত্রী কেমন বুদ্ধি করে আলো দিয়ে ঘরটাকে ভরে দিয়েছি। না 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 না, মানতেই হবে মানতেই হবে, বুদ্ধির জোরে মন্ত্রী গোপালকে টেক্কা দিয়েছে। মন্ত্রীমশাই প্রদীপের আলোয় ঘর ভরেছেন বটে, তবে প্রদীপের তলাটা তো অন্ধকারই রয়ে গেল। হ্যাঁ তাই তো,
তাই তো ইস, যা ভয় করেছিলাম ঠিক তাই। গোপাল এসে আবার আমার পাকা ধানে মই দেওয়ার চেষ্টা করছে। তাহলে তো ঘর পুরোপুরি ভরল না জাহাপানা। ঘর ভরার জন্যে হাতে গরম উপায় তো আমার কাছে আছে জাহাপনা। আহ, এই তো ধূপের গন্ধে গোটা ঘর কেমন ভরে গেল। এবার আর কোথাও একটু খালি নেই। এবার তো তাহলে ওই 100 স্বর্ণমোহর তোমাকেই দিতে হয় গোপাল। ও এবারেও গোপালই বাজি মেরে দিল। অনেক তো চেষ্টা করলেন মন্ত্রী মশাই, তবে ওই যে আপনি যদি যান ডালে ডালে, আমি তবে পাতায় পাতায় কেন, একেবারে পাতার শিরায় শিরায়। আমার একটা পরিকল্পনা কানা ঘুষোয় শুনে ফেললেও অন্য একটা উপায় দিয়ে বাজি মারা যেতেই পারে। এবার বুঝলেন তো? এই না হলে গোপালের বুদ্ধি শুধু গন্ধ নয়, বুদ্ধি দিয়েও ঘর ভরে দিয়েছে গোপাল। গোপালের জন্য আমার 1000 স্বর্ণমুদ্রাও বেঁচে গেল। এক্ষুনি মুর্শিদাবাদে ফিরে চলো উজির, এখানে আর এক মুহূর্ত থাকবো না। চলো চলো চলো। তবে আমিও একটা প্রতিজ্ঞা করছি, এরপরে আমি আর এমন খাল কেটে কুমির ডাকবো না।